লুভ মিউজিয়ামের স্বর্ণালঙ্কারে চিত্রিত গ্যালারি দ্য অ্যাপোলন রাজকীয় কারুকার্যে উজ্জ্বল শৈল্পিক এক স্বপ্নভুবন। এখানে আলো নাচে সোনালি ফ্রেমের ভাঁজে, ইতিহাস বলে কাহিনী তার নক্ষত্র খচিত সাজে। রূপ রসে গাঁথা এই কক্ষ যেন এক ধ্রুপদী শাশ্বত মনন। সৃষ্টি এখানে কথা বলে আর সময় হয়ে যায় বধির এক কানন। নমস্কার, আমি মন্দিরা রয়েছি আপনাদের সাথে লুভ মিউজিয়ামের এক অনন্য স্বর্ণালঙ্কৃত জগতে, যেখানে সময় এসে থমকে দাঁড়ায়। শিল্প তার রাজকীয় ঐশ্বর্যের মোড়কে যুগলবন্দী হয়ে দুহাত বাড়ায়। এখানে দাঁড়িয়ে অনুভব করা যায় রাজকীয় প্রাসাদের গুঞ্জন, শিল্পীদের তুলির টান ও সংগ্রামের এক প্রতিধ্বনি। 1661 সালে ফরাসি রাজা চতুর্দশ লুই শিল্পের এক মহিমান্বিত মঞ্চ হিসাবে এই হলটির ভিত্তি স্থাপন করেছিলেন। যদিও পরবর্তীকালে নেপোলিয়ন সহ অন্যান্য সম্রাটরা এই হলটিকে আরও সমৃদ্ধশালী করে এক ঐশ্বর্যময় প্রতীকে পরিণত করেন। এখানে তুলির প্রতিটি শৈল্পিক আঁচড়ে গাঁথা আছে ফরাসি শাসকদের বীরত্ব, তাদের শাসনকাল এবং ফ্রান্সের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। আর দেওয়ালের গ্যালারি জুড়ে শোভা পাওয়া নেপোলিয়ন সহ চতুর্দশ লুই, পঞ্চদশ লুই ও অন্যান্য রাজাদের এই প্রতিকৃতিগুলো শুধুমাত্র একটি চিত্রকর্মই নয়, এটি ফ্রান্সের রাজকীয় ক্ষমতা, গৌরব ও ঐতিহ্যের এক প্রতীক। আর এই গ্যালারির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এখানকার সংগ্রহশালায় সংরক্ষিত ফ্রান্সের রাজা রানীদের ব্যবহৃত বহুমূল্য রত্নশোভিত এই অলঙ্কার। এগুলোর অলঙ্করণে ব্যবহৃত হয়েছে মূল্যবান সব হীরা, পান্না, নীলা এবং রুবি, যার মধ্যে লুকিয়ে আছে ফরাসি রাজপরিবারের ঐতিহ্য ও রাজনৈতিক উত্থান পতনের বহু নাটকীয় পর্ব। এছাড়াও এখানে রয়েছে রাজমাতা মেরি অ্যান্টোয়েনেটের ডায়মন্ড নেকলেস। বহুমূল্যের এই ডায়মন্ড নেকলেসটি 64 ক্যারেটের হীরা, মুক্ত ও স্বর্ণ দিয়ে তৈরি, যা 18 শতকের রাজকীয় আভিজাত্যের এক পরিচায়ক। রাজাদের ব্যবহৃত এই সমস্ত শৌখিন জিনিসপত্র ও অলঙ্কার শুধুমাত্র তাদের সৌন্দর্যবর্ধনেরই সামগ্রী ছিল না, এগুলো তারা ব্যবহার করতেন তাদের ক্ষমতার এক প্রতীক হিসাবে। যদিও সময়ের প্রবাহে ফরাসি সাম্রাজ্যের এই ক্ষমতা আজ পরিণত হয়েছে স্মৃতিতে, আর শিল্প লাভ করেছে অমরত্ব, যা মনে করিয়ে দেয় আমাদের এক চিরন্তন সত্য যে ধন, সম্পদ, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, শুধুমাত্র শিল্প ও জ্ঞানের আলোয় অমর, চিরস্থায়ী। তবে শুধু গ্যালারি দ্য অ্যাপোলনই নয়, লুভের প্রতিটি করিডোরই ইতিহাসের এক টুকরো দলিল, যেখানে ছড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে থাকা শত শত বছরের পুরনো শিল্পকর্ম। এখানে রাজকীয় ইতিহাস ও শিল্প এক সূত্রে গাঁথা। এই হলের প্রতিটি নকশা ফরাসি রেনেসাঁ ও বারোক শিল্পের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি। এই বারোক শৈলীর মূল বৈশিষ্ট্যই হল সোনালী অলঙ্করণ ও তার জাঁকজমকপূর্ণ জটিল নকশা, যা এই মিউজিয়ামের প্রতিটি দেওয়াল, স্থাপত্য ও চিত্রকর্মের আলোকছটায় সুন্দর করে ফুটে উঠেছে। আর সেই জন্যই এই লুভ মিউজিয়ামকে বলা হয় বারোক শিল্পকর্মের এক অপূর্ব সংগ্রহশালা। এখানে প্রতিটি চিত্রের শৈল্পিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর জীবনবোধ। শিল্প শুধু নয় সৃজনশীলতার বহিঃপ্রকাশ, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী,
মানব সভ্যতার এক জীবন্ত মহাকাব্য, যার পাতায় পাতায় লেখা মানুষের জয়, পরাজয়, প্রেম ও স্বপ্ন, যেখানে সারা বিশ্বের মহান সব শিল্পীরা হাত ধরে বলে তাদের অকথিত সব গল্প। বিশেষত এই হলের সিলিং চিত্রমালা যেন এক স্বর্গীয় ক্যানভাস। আর এই মিউজিয়ামে হাঁটার প্রতিটি পদক্ষেপই আবিষ্কারের এক নতুন যাত্রা। এখানে সূর্যের দেবতা অ্যাপোলো যখন তার সূর্যরথে চড়ে পৃথিবীতে উদিত হন, তখন তিনি কেবলই দিনের সূচনা করেন না, তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে নতুন এক ভোর মানে নতুন এক সুযোগ, নতুন এক সম্ভাবনা। আমরাও পারি সূর্যের মতো সমস্ত অন্ধকারকে ভেদ করে নতুনভাবে জেগে উঠতে। আমরা জীবনে যেমন অনেকবার হারতে পারি, অনেকবার ব্যর্থ হতে পারি, তেমনি আবার সূর্যের মতো নতুন আশা ও সাহস নিয়ে নতুনভাবে জেগে উঠতে পারি। যদিও আমাদের জীবনে চাওয়া পাওয়ার নেই কোনো মাপকাঠি, তবে ব্যর্থতাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। এই হলের প্রতিটি কোণ রাজকীয় ঐশ্বর্য ও শিল্পের জৌলুসে মোড়া। এখানে প্রতিটি রঙের স্পন্দনে, রেখার ছন্দে, তুলির প্রতিটি আঁচড়ে ফুটে উঠেছে এক চিরন্তন শাশ্বত সত্য। এখানে আঁকা চিত্রের প্রতিটি রেখা আমাদের শেখায় মিথ্যা যতই প্রগাঢ় হোক, সত্যের জয় সর্বদা অনিবার্য। কারণ প্রজ্ঞা হল সেই শিখা যা চিরকাল চলতে থাকে ন্যায় ও জ্ঞানের পথকে আলোকিত করে। এখানে শিল্প শুধু রঙের খেলা নয়, এটি এমন এক অদৃশ্য সেতু যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সুতোয় গেঁথে রাখে। ইতিহাসের আড়ালে ঢাকা এই সমস্ত শতাব্দী প্রাচীন গল্প, শিল্পের নিদর্শন ও সাহিত্যের মাধুরী নিয়েই আমাদের অন্বেষণ। তাই লুভ মিউজিয়ামের পরবর্তী পর্বে আমরা আবারও হাজির হচ্ছি নেপোলিয়ানের ভবনের চোখ ধাঁধানো সৌন্দর্য ও এক নতুন দিগন্ত নিয়ে। অনন্য সেই অধ্যায় মিস করতে না চাইলে এখনই সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।